হ্যালো স্টুডেন্টস, আজ থেকে আমরা প্রশ্নবিচিত্রার থার্ড সামেটিভের যে মডেল কোশ্চেন পেপারগুলো দেওয়া আছে তার ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা প্রথম মডেল সেটের প্রশ্নগুলো দেখে নেব। তো দেখো আমাদের প্রথম মডেল সেটে কি দেওয়া আছে। দেখো প্রথম প্রশ্ন আমাদের বলে দেওয়া ছিল যে জেট প্লেন চলাচল করে কোন স্তরে। অপশন দেওয়া আছে ট্রোপোস্ফিয়ার, তারপর দেওয়া আছে স্ট্রেটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এটার অ্যান্সার কি হবে আমাদের? না, জেট প্লেন চলাচল করে আমাদের কোন স্ফিয়ারে? না, স্ট্র্যাটোস্ফিয়ারে চলাচল করে। কেন? না, স্ট্র্যাটোস্ফিয়ারে দেখো ধূলিকণা, জলীয় বাষ্প এগুলো থাকে না, আর আবহাওয়াও সেখানে শান্ত থাকে, তাই আমরা একে কি বলে থাকি? শান্ত মণ্ডল। অপরদিকে ট্রপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি এগুলো দেখতে পাই বলে এটাকে আমরা ক্ষুব্ধমণ্ডল বলে থাকি। আয়নোস্ফিয়ারে আমরা বেতার তরঙ্গ প্রতিফলিত হতে দেখেছি, এবং ম্যাগনেটোস্ফিয়ারে আমরা হচ্ছে ভ্যান অ্যালেন বিকিরণ বলে এইসব দেখতে পাই। এবার যদি বলতো যে প্রপেলার যুক্ত বিমান কোন স্তরে চলে, তখন আমরা কিন্তু বলতাম ট্রপোস্ফিয়ারে চলে প্রপেলার যুক্ত বিমান। কিন্তু যেহেতু এখানে জেট প্লেন আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট দেখো, 8 গ্রাম অক্সিজেন গ্যাসের স্থায়ী অবস্থার সমীকরণটা কি হবে? দেখো আমরা গ্যাসের অবস্থার সমীকরণ জানি পিভি সমান এনআরটি, যেখানে এনটা হচ্ছে আমাদের মোল সংখ্যা। তাহলে প্রথমে মোল সংখ্যা বের করতে হবে। তাহলে অক্সিজেন আমরা কি লিখে থাকি বলো? 8 ও 16। এবার এটা যখন অক্সিজেন গ্যাস, তখন আমরা কি লিখবো? ভর সংখ্যা কত হবে? তাহলে একটা অক্সিজেনের হয় 16, আর দুটোর জন্য হয়ে গেল 32। তাহলে এই 32 গ্রামকে আমরা 1 মোল বলে থাকি। এই 32 গ্রামকেই আমরা 1 মোল বলি। তাহলে মোল সংখ্যা বের করার নিয়ম, গৃহীত ওজন বাই আণবিক ওজন। তাহলে অক্সিজেনের আণবিক ওজন কত আসছে? 32। আর গৃহীত ওজন কত দেওয়া আছে? দেখো 8 গ্রাম। তাহলে কাটাকাটি করলে কত আসবে? দেখো 1/4। তাহলে এটা 8 গ্রাম মানে কত মোলকে বলা হচ্ছে? 8 গ্রাম মানে বলা হচ্ছে 1/4 মোলকে বলা হচ্ছে। এবার এখানে এর মানে তো মোল সংখ্যা, এখানে বসিয়ে দাও। তাহলে এখানে 1/4 ইন্টু 8টি, তাহলে পিভি সমান কি হয়ে গেল সমীকরণটা? 1/4 8টি। তাহলে এটার অ্যান্সার হবে আমাদের পিভি সমান 8টি/4। নেক্সট দেখো, নিম্নোক্ত কোন গ্যাসটি এসটিপিতে 2.24 লিটার আয়তন অধিকার করে? কিছুই নয়। দেখো 22.4 লিটার মানে তো আমরা 1 মোল বলি। তাহলে 2.24 লিটার মানে আমরা কি বলবো? 0.1 মোল। এবার CO2 আণবিক ভর আমরা কত জানি? 44 গ্রাম। এবার 44 গ্রাম মানে 1 মোল। তাহলে 4.4 গ্রাম মানে কি হয়ে যাবে? 0.1 মোলকে নির্দেশ করবে, তাহলে 4.4 গ্রাম CO2 হবে এটার অ্যান্সার। নেক্সট, তাপমাত্রা বাড়লে ধাতু নির্মিত দোলকের দোলনকাল কি হবে? তাহলে এটার অ্যান্সার দেখো, দোলনকাল টি সমান কি লেখা হয়? 2π × √L/g। 2π √L/g। এবার ধাতু নির্মিত দোলক, এগুলো দোলকের পিণ্ড, আর এখানে ধরো একটা ধরো ঝুলানো আছে। তাহলে এই যে দৈর্ঘ্যটা, এটাকে বলা হয় এল। তাহলে এটা কি হয়? দেখো দোলনকাল 2π নির্ভর করে কি? L/g। তাহলে যদি তাপমাত্রা বাড়ানো হয়, তাহলে ধাতব গোলকের কি হবে? এই যে ধাতব যে গোলকগুলো আছে এদের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, এবং দোলনকাল টি সমান হওয়ায় তাহলে দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, তাহলে এল বাড়লে কি হবে? দোলনকাল কি হবে? এল এর সাথে কিরকম সম্পর্ক আছে দেখো টি এর। এল বাড়লে দোলনকাল বৃদ্ধি পাবে। তাহলে লিখবো এটার অ্যান্সার আমাদের কি হবে? বৃদ্ধি পাবে। নেক্সট দেখো, একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য এফ দেওয়া আছে, বক্রতা ব্যাসার্ধ আর দেওয়া আছে, এবং একটি বস্তুকে দর্পণ থেকে ইউ দূরত্ব রাখলে এর বৃহত্তর অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে অবতল দর্পণে যদি আমরা কোনো বস্তুকে ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে রাখি, তাহলে প্রতিবিম্ব কিরকম দেখতে হয়? সৎ হয়, অবশিষ্ট হয় এবং বিবর্ধিত হয়। তাহলে একটা বস্তুকে ফোকাস এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে রাখলে। নেক্সট বলেছে একটি 8 সেমি ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স। তাহলে লেন্সের ক্ষমতা পি সমান কি লেখা হয়ে থাকে? 1/ফোকাস দৈর্ঘ্য। এবার এটা পজিটিভ হয়ে থাকে উত্তল লেন্সের ক্ষেত্রে, এবং পি সমান নেগেটিভ হয়ে থাকে অবতল লেন্সের ক্ষেত্রে। এবার প্রথম ক্ষেত্রে উত্তল লেন্সের ক্ষেত্রে দেখো ফোকাস দৈর্ঘ্য কত দেওয়া আছে? 8 সেমি। তাহলে আমরা এখানে সোজা ভাষায় লিখতে পারি, তাহলে দুটোও হতে পারে। একটা আমরা লিখতে পারি যদি মিটারে থাকে, তাহলে 1/f, আর না তো আমরা লিখতে পারি ফর্মুলাটাকে পি সমান 100/f, এটা হচ্ছে সেন্টিমিটার। একই রকম ভাবে এখানেও লিখতে পারি -100/f, এখানে +100/f। তাহলে এখানে 100/f কত আছে? 8। তাহলে কত আসছে? 12.5 ডায়াপ্টার। আর অবতল লেন্সের ক্ষেত্রে মাইনাস দিয়ে করলে -20 ডায়াপ্টার। অতএব লেন্সের সমবায় ক্ষমতা কি হবে? পি সমান করে দাও P1 + P2, তাহলে কত আসবে? -7.5 ডায়াপ্টার।
নেক্সট, সমান্তরাল সমবায় যোগ করা হলো তিনটি রোধ R1 R2 R3, এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I1 I2 I3 হলে এদের মধ্যে কোনটা হবে? তাহলে দেখো যে সমান্তরাল সমবায় কি থাকে, ভিটা কনস্ট্যান্ট থাকে, আর শ্রেণী সমবায় আইটা কনস্ট্যান্ট থাকে। তাহলে এখানে ভি যদি কনস্ট্যান্ট থাকে, আই সমান আমরা কি লিখি, ভি বাই আর, ওহমস ল থেকে। তাহলে ভি যদি কনস্ট্যান্ট থাকে, আই এর সাথে আর এর কিরকম সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে যত বেশি রোধ তত কম প্রবাহ মাত্রা। তাহলে এখানে বড় কেট, রোধের মধ্যে R1 বড়, তার মানে কারেন্টটা কার ছোট হবে, তাহলে I1 এর সবচেয়ে ছোট হবে কারেন্ট। তাহলে আমি এখানে লিখতে পারি কি, কারেন্ট I1 কম হবে। R2 তারপরে আছে, তার মানে কারেন্ট I2 হবে। আর এখানে আমরা কি লিখবো, I3, তাহলে এগুলো কি হবে, I1 এর কারেন্ট সবচেয়ে কম, তারপর I2, তারপর I3। একটি নির্দিষ্ট রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ পার্থক্য অর্ধেক করা হলো, রোধের তড়িৎ ক্ষমতা কি হবে? তাহলে দেখো ক্ষমতার সাথে বিভবের কিরকম রিলেশন আছে, পি সমান ভি স্কোয়ার বাই আর। এবার বিভব পার্থক্য অর্ধেক করে দাও, তাহলে কি হবে, পি ড্যাশ সমান ভি বাই টু, উপরে ভি এর জায়গায় কি রিপ্লেস করলাম, ভি বাই টু তার স্কোয়ার বাই আর, মানে কি হয়ে গেল, ভি স্কোয়ার বাই ফোর আর। এবার ভি স্কোয়ার বাই ফোর আর, তাহলে এখানে ভি স্কোয়ার বাই আর মানে কি লিখতে পারি, ভি স্কোয়ার বাই আর মানে পি লিখা হয়, তাহলে এটা জায়গায় আমি কি লিখতে পারি, পি বাই ফোর। তাই জন্য এখানে লেখা হলো পি বাই ফোর, অর্থাৎ কি হয়ে যাবে, ক্ষমতাটা 1/4। 1 AMU, অ্যাটমিক মাস ইউনিট সমান কত মেগা ইলেকট্রন ভোল্ট, 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। দীর্ঘ পর্যায় সারণী 17 নম্বর মানে হ্যালোজেন শ্রেণী, সেখানে ক্লোরিন, আয়োডিন, ফ্লুরিন এবং ব্রোমিনের জারণ ক্রম দেওয়া আছে। তাহলে কি হয়, ফ্লুরিন হচ্ছে পর্যায় সারণী কোন শ্রেণীতে, যখন আমরা উপর থেকে নিচের দিকে নামবো, কোন পর্যায় সারণী যখন উপর থেকে নিচের দিকে নামবো, তাহলে কি হবে, তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ ও জারণ ধর্ম ক্রমশ হ্রাস পেতে থাকবে, উপর থেকে নিচে হ্রাস পেতে থাকবে। তাহলে হচ্ছে এখানে আমরা কি লিখতে পারি, অন্তর্গত জারণ ক্ষমতা কি হবে, তাহলে ফ্লুরিনের জারণ ক্ষমতা বেশি ক্লোরিনের থাকতে, ব্রোমিনের গ্রেটার দেন আয়োডিন। তাহলে জ্বালন ধর্ম সর্বাধিক কার, ফ্লুরিনের। তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, তড়িৎ ঋণাত্মক মৌল কি, ফ্লুরিন। তাহলে এগুলো প্রশ্ন আসে। নেক্সট হচ্ছে কোনটিতে তড়িৎযোজী এবং সমযোজী দুটো বন্ধনই থাকবে, তাহলে যখন দেখবে যে সায়ানাইড এই গ্রুপটা আছে, তাহলে বুঝবে তার মধ্যেই আছে, কারণ কেসিএন যোগে কে প্লাস সিএন মাইনাস আয়নের মধ্যে তড়িৎযোজী, এবং সায়ানাইড আয়নের মধ্যে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে সমযোজী বন্ধন থাকে। তাই আমরা কেসিএন এটার অ্যান্সার লিখব। নেক্সট, NaCl এর লঘু জলীয় দ্রবণের যখন তড়িৎ বিশ্লেষণ করা হবে, তাহলে যে এখানে জিজ্ঞেস করেছে যে ক্যাথোডে কি উৎপন্ন হবে, তাহলে সবাই কি করে দেবে, এটা দাগিয়ে দেবে যে ক্যাথোডে উৎপন্ন হয় সোডিয়াম ধাতু, আর অ্যানোডে উৎপন্ন হবে ক্লোরিন গ্যাস। কিন্তু নয়, দেখো এখানে যখনই বলে দিচ্ছে লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ হবে, তখন দেখো এখানে দ্রবণের উৎপন্ন হবে Na প্লাসও হবে, H প্লাস হবে, দুটো কাটায়ন থাকে। এবার তড়িৎ রাসায়নিক শ্রেণীতে দেখবে হাইড্রোজেন কি হচ্ছে নিচে অবস্থিত, আর সোডিয়াম উপরে। তাহলে যে নিচে অবস্থিত তার আগে যাওয়ার প্রবণতা বেশি, তাই জন্য কি হবে, Na প্লাস এর নিচে হওয়ায় ক্যাথোডে কি হবে, H প্লাস দ্রুত যাবে ইলেকট্রন গ্রহণ করতে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তারপরে বলেছে নাইট্রোলিন কি, নাইট্রোলিন আমরা পড়েছি যে ক্যালসিয়াম কার্বাইড আর নাইট্রোজেনের মিশ্রণকে যদি 1100 ডিগ্রি সি তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তাহলে উৎপন্ন হয় ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বন। এর যে ধূসর বর্ণের যে মিশ্রণটা, এটাকেই বলা হয় নাইট্রোলিন, যা সার হিসেবে ব্যবহৃত হয়। এটা, তাহলে এটাকে আমরা CaCN2 লিখতে পারি বা CnCN লিখতে পারি, যেটা খুশি লিখতে পারি, প্লাস সি। নেক্সট দেখো, গ্যালেনা প্রদত্ত কোন মৌলের আকরিক, গ্যালেনা হচ্ছে লেডের আকরিক, বা লেড সালফাইড হলো লেড বা সিসার প্রধান আকরিক, গ্যালেনা বা লেড সালফাইড। নেক্সট, ভিনিগারের কার্যকরী মূলক, তাহলে ভিনিগারের সংকেত জানো, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, তাহলে এখানে কার্যকরী গ্রুপ কোনটা, COOH গ্রুপটা, যেটাকে আমরা কার্বক্সিলিক গ্রুপ বলে থাকি। তাহলে এটা হচ্ছে COOH বা কার্বক্সিলিক গ্রুপ থাকে। বায়োমাসকে যদি আমরা বায়ুর অনুপস্থিতিতে কোন ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত করলে জৈব গ্যাস উৎপন্ন হয়, তাহলে এটা অ্যান্সার কি হবে, তাহলে এখানে যে গ্যাসটা উৎপন্ন হয় সেটা মিথেন গ্যাস, এবং কোন ব্যাকটেরিয়া তৈরি করে না, মিথানোজেনিক ব্যাকটেরিয়া। নেক্সট দেখো, বিদ্যুৎকরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে, তাহলে অ্যান্সার কি হবে, নাইট্রিক অক্সাইড গ্যাস ভাঙে। বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিও তরঙ্গকে, তার প্রথমেই বলেছিলাম যে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারে কি হয়, রেডিও তরঙ্গ বা বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। নেক্সট আছে সত্য মিথ্যা আছে, পি চাপে এবং তাপমাত্রায়, এখানটা দিতে হবে কি, পি চাপে ও টি তাপমাত্রায় হবে। ভি আয়তনে এইচই গ্যাসের অনুসংখ্যা এন হলে একই চাপ ও তাপমাত্রায় 3V আয়তনে কত হবে। তাহলে অ্যাভোগাড্রো কি বলছে, যে চাপ স্থির রেখে এবং উষ্ণতা স্থির রেখে কোনো গ্যাসের আয়তন কি হয়, অনুসংখ্যা সমানুপাতিক। তার মানে তুমি ভাবো, যদি আমি আয়তনটাকে 3V করি, তাহলে অনুসংখ্যাও কি হওয়া উচিত, 3 গুণ, কারণ এত সমানুপাতিক সম্পর্ক। তাহলে অ্যান্সার কি হবে, 3n।
গ্যাসের অণুগুলির গতিশক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তাহলে গ্যাসের অণুগুলোর যে গড় গতিশক্তি শুধুমাত্র গ্যাসের পরম তাপমাত্রার উপর নির্ভর করে। তার মানে যত বেশি টেম্পারেচার তত বেশি ছুটাছুটি, তাহলে গ্যাসের অণুগুলো তত বেশি গতিশক্তি পাবে। নেক্সট দেখো তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিয় সংকেত। এবার এটা যদি তুমি মুখস্থ রাখতে পারে ভালো, না হলেও যদি পরীক্ষার হলে মনে করে নিতে হয় তাহলে কিভাবে মনে করবে দেখো। তাহলে ভাবো একটা আমাদের কি ছিল, ঘনক। তাহলে এই ঘনকের দুটো পৃষ্ঠ, তাহলে তাপ যাচ্ছে ধরো এদিক থেকে এদিকে, তার মানে কি এটা হচ্ছে কম বেশি উষ্ণতর পৃষ্ঠ, আর এই দেওয়াল থেকে সেই দেওয়ালটা হচ্ছে আমাদের কম উষ্ণতর পৃষ্ঠ। তাহলে তাপ এদিক থেকে এদিকে যাচ্ছে মানে কি বেশি থেকে কমের দিকে যাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের বেদ, এটা আমাদের বেদ। তাহলে কি কি আছে দেখো, কিউ কার সাথে প্রপোর্শনাল হবে, আর এর যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এ। তাহলে কিউ প্রপোর্শনাল টু হয় উষ্ণতার পার্থক্য, তাহলে উষ্ণতার পার্থক্য যত বেশি হবে তত বেশি তাপ পরিবহন দেখতে পাবো। তারপরে আমরা বলতে পারি কি, যদি যত বেশিক্ষণ ধরে প্রসেসটা চলবে তত বেশি তাপের ট্রান্সফার হবে, যত বেশি ক্ষেত্রফল হবে তত বেশি তাপ গ্রহণ করবে। এবং বেদের সাথে কিরকম সম্পর্ক, তাহলে যত বেশি মোটা হবে দেওয়ালটা তাপ কম পৌঁছাবে, আর যত পাতলা হবে তাড়াতাড়ি বেশি তাপ পৌঁছাবে। তাহলে কিরকম সম্পর্ক বেদের সাথে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যাস, এগুলোকে যদি আমরা একত্রে করি তাহলে রিলেশনটা কি আসে, কিউ প্রপোর্শনাল টু এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি, আর নিচে থাকছে ডি। এবার এটাকে সমান করার জন্য একটা ধ্রুবক আছে কনস্ট্যান্ট কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি বাই টি। এই যে ধ্রুবকটা এটাকে তাপ পরিবাহিতাঙ্ক বলা হচ্ছে। তাহলে কিউ সমান যদি এই রিলেশনটা লিখতে পারি, তাহলে এখান থেকে কে সমান কি লিখতে পারি, কোনাকুনি গুণ করে দাও, কিউ ডি বাই এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি, এটা লিখতে পারি। এবার কিউ মানে কি, তাপ শক্তি। তাহলে তাপ এক প্রকার শক্তি, তাহলে শক্তির মাত্রা কি হয়, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। ডি বেদ, বেদের জায়গায় কি লিখতে পারি, এল একটা লেন্থকে বোঝাচ্ছে, ক্ষেত্রফল কি হবে এল স্কোয়ার দিয়ে প্রকাশ করা হয় মাত্রা, থিটা টু মাইনাস থিটা ওয়ানটাকে আমরা বড় হাতের থিটা দিয়ে লিখতে পারি, আর টি ফর টাইম মানে ক্যাপিটাল টি। ব্যাস, এবার যেগুলো ক্যান্সেল হচ্ছে এল স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকছে কি এম এল। এখানে টি আছে উপরে উঠলে মাইনাস ওয়ান ও মাইনাস টু মানে টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, আর এখানে থিটাটা উপরে উঠলে হয়ে যাবে থিটা ইনভার্স। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি থিটা ইনভার্স। এরকম ভাবে পরীক্ষায় বের করে নিতে পারো। নেক্সট দেখো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কি, 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, আর না তো যদি এসআইতে বলে 1/273 ক্যালভিন ইনভার্স। নেক্সট আছে শূন্য মাধ্যমের নির্দিষ্ট বর্ণের রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে একটা এ, এবং কাচ মাধ্যমে ওই বর্ণের রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বি হলে কাচের পরম প্রতিসরাঙ্ক। তাহলে কি লিখতে পারি, পরম প্রতিসরাঙ্ক মানে শূন্য মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বাই অন্য যে কোনো মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত, তাহলে এ বাই বি লেখা যাবে। নেক্সট অবতল দর্পণ থেকে কত দূরে যদি বস্তু রাখি প্রতিবিম্ব আর বস্তুর আকার সমান হবে, তাহলে আমরা কোথায় বস্তু রাখবো, বক্রতা কেন্দ্রে যদি রাখা হয় তাহলে অর্থাৎ ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে রাখলে প্রতিবিম্ব আর বস্তুর আকার পরস্পর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। নেক্সট আছে 1 ওয়াট ঘন্টা সমান কত বিওটি। তাহলে দেখো 1 বিওটি মানে কি, 1 কিলোওয়াট ঘন্টা মানে 1000 ওয়াট ঘন্টা, এটা লেখা হয়। তার মানে 1000 ওয়াট ঘন্টা মানে 1000 ওয়াট ঘন্টা মানে কাকে বোঝাচ্ছে, 1 বিওটি কে বোঝাচ্ছে, 1 বিওটি কে বোঝাচ্ছে। তাহলে 1 ওয়াট ঘন্টা প্রশ্নে জিজ্ঞেস করেছে মানে কি বোঝাচ্ছে, 1/1000 বিওটি কে বোঝাচ্ছে, মানে কত লিখতে হবে, 0.001 বিওটি। তাহলে এইখানে ফাঁকা স্থানটায় বসবে 0.001 বিওটি। চুম্বক প্রবাহের এসআই এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক, তাহলে এসআই একক হচ্ছে ওয়েবার, 1 ওয়েবার সমান লেখা হয় থাকে সিজিএস একক 10⁸ ম্যাক্সওয়েল। একটা ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায় যোগ করা হয়, শ্রেণী সমবায়কে যোগ করা হয়। তাহলে ফিউজ তার কি কি দিয়ে তৈরি হয়, ফিউজ তার তৈরি হয় টিন দিয়ে আর সীসা দিয়ে তৈরি করা হয়ে থাকে। নেক্সট দেখো নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। তাহলে নিয়ন্ত্রিত ভাবে কন্ট্রোল করা হয় থাকে কোথায়, নিউক্লিয় চুল্লিতে।
যদি অনিয়ন্ত্রিত বলতো তাহলে আমরা লিখতাম পারমাণবিক বোমা। সমযোজী ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণু, তাহলে বলে দেবো নাইট্রোজেন অণু। কিন্তু আমাকে যদি এই প্রশ্নটা যৌগিক অণু জিজ্ঞেস করতো, তাহলে যৌগিক অণু জিজ্ঞেস করলে হয়ে যেত HC111CH, তাহলে সেটা হয়ে যেত কি অ্যাসিটিলিন। নেক্সট, যদি এম মৌলের আয়নাইজেশন শক্তি কম, তাহলে আয়নাইজেশন শক্তি কম মানে লাস্ট পক্ষের মানে ইলেকট্রনের উপর আকর্ষণ বলটা কম। আরেকজনের দেখো ইলেকট্রনের প্রতি আসক্তি এবং এক্স মৌলের ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি, তাহলে এটা আমরা কি বলে দিতে পারি, ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি, তাহলে হচ্ছে একটা মৌল ছিল যার আয়নাইজেশন শক্তি কম, তাহলে তখন তাকে বলা হবে কি ধরনের একটা বন্ধন গঠন করবে, তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন গঠন করবে। নেক্সট দেখো চ্যালকোজেন মৌল কি হবে, সালফার হবে। গিবসাইট কোন ধাতুর আকরিক, বক্সাইট, গিবসাইট, অ্যালুমিনিয়াম। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক হ্যালোজেন মৌল কি হবে, আয়োডিন, কারণ সর্বাধিক তড়িৎ ঋণাত্মক হ্যালোজেন মৌল ফ্লুরিন, তার উপর থেকে নিচের দিকে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, উপর থেকে নিচের দিকে কি হতে থাকে, তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পেতে থাকে, তার মানে এখানে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম, তার মানে কি তড়িৎ ধনাত্মক, তাহলে আয়োডিন হলো। ম্যালকাইট কি হবে, CuCO3 COH এর উল্টো, তাহলে এটাকে বলা ম্যালকাইট মানে ক্ষারীয় কপার কার্বন, দেখতে পাচ্ছ। নেক্সট দেখো H+CO2+ আয়ন দুটির মধ্যে ক্যাথোডে আধান মুক্তির প্রবণতা কার বেশি, CO2+, কারণ হাইড্রোজেন তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে থাকে Cu, তাহলে যে নিচে থাকবে সে যাবে আগে, তাহলে CO2+ আয়নের আধান মুক্তির প্রবণতা বেশি। গলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের সময় ক্যাটায়ন অ্যানায়নগুলির মোট আধান সমান থাকে, তাহলে অ্যান্সার কি হবে, সত্য। সোনার জল করা গহনা আসলে কি, সোনার জল বলি আমরা যে কোনো একটা গয়নার উপর সোনার জল করা হবে, মানে হচ্ছে বাস্তবে কি ব্রাশ বা কপারের গয়নার উপর সোনার তড়িৎ লেপন। নেক্সট দেখো রূপোর টাকা কোন গ্যাসের সংস্পর্শে এলে কালো হয়ে যায়, অবশ্যই হাইড্রোজেন সালফাইড, কারণ এখানে এজি এর একটা পদক্ষেপ পড়বে, অর্থাৎ সিলভার সালফাইডের একটা পদক্ষেপ পড়বে, Ag2S এর একটা পদক্ষেপ পড়বে। নেক্সট বলেছে কোল্ড স্টোরেজ থেকে NH3 গ্যাস লিক করলে প্রতিকারের জন্য কি করা উচিত, তাহলে প্রচুর পরিমাণে আমাদের কি করতে হবে, জল দিতে হবে, চোখে মুখে জল দিতে হবে বা জল স্প্রে করতে হবে, কারণ অ্যামোনিয়া গ্যাস জলে অত্যন্ত দ্রাব্য। লাইকার অ্যামোনিয়া ক্ষারধর্মী, কিন্তু তরল অ্যামোনিয়া ক্ষারধর্মী নয় কেন, তাহলে এটা সত্য না মিথ্যা জিজ্ঞেস করেছে, তাহলে লাইকার অ্যামোনিয়া ক্ষারধর্মী হয় আর তরল অ্যামোনিয়া ক্ষারধর্মী নয়, তাহলে এটা হবে সত্য। এলপিজি সিলিন্ডারে যে দুর্গন্ধযুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে ইথাইল মার্ক্যাপটানও থাকতে পারে পরীক্ষায়, বা মিথাইল মার্ক্যাপটান, দুটোই হতে পারে, তার জন্য এত দুর্গন্ধ হয়। 1122 টেট্রাব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত, তাহলে কি হবে, CHBr2 তাহলে এখানে একটা বিআর যায়, এখানে একটা বিআর যায়, এখানে একটা বিআর, এখানে একটা বিআর, এইটা হচ্ছে 1122 টেট্রাব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত। ভবিষ্যতে মিথেন হাইড্রেটকে, প্রথমে মিথেন হাইড্রেটের সংকেতটা মনে রাখবে, 4CH4 23H2। সর্বোচ্চ শক্তি উৎস বলে গণনা করা হচ্ছে কেন, কারণ সমুদ্রের তলদেশে বা সুমেরু অঞ্চলে বরফ স্তরের নিচে বিপুল পরিমাণে সঞ্চিত আছে, এটি একটি বিশাল শক্তির ভান্ডার হতে চলেছে এবং সামান্য তাপমাত্রার পরিবর্তনে বা চাপ কমালে এটি বিয়োজিত হয়ে প্রচুর পরিমাণ কি গ্যাস উৎপন্ন করবে, মিথেন গ্যাস, যা উৎকৃষ্ট জীবাশ্ম জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, তাই একে ভবিষ্যতের অন্যতম প্রধান উৎস বলে আমরা মনে করছি। নেক্সট বলেছে স্থির চাপে স্থির ভরের ক্ষেত্রে ভিটি এবং ভি ক্যাপিটাল টি এই লেখচিত্রটা আঁকতে হবে। তাহলে আমরা জানি যে ক্যালভিন স্কেলে জিরো থাকে না, মানে ক্যালভিন স্কেলে যে মাইনাস থাকে না, জিরো থেকে স্টার্ট হয়, তাই জন্য ভি ক্যাপিটাল টি লেখচিত্রটা হবে এরকম। আর এখানে -273টার জন্য এখানে ছেদ করেছে বলে মানে -273 থেকে এখানে, তারপরে এখান দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা হচ্ছে ভি স্মল টি আর একটা ভি ক্যাপিটাল টির সাথে লেখচিত্র। নেক্সট বলেছে একটি কাঁচের পাত্রে 67°C তাপমাত্রায় কি আছে, একটা বায়ু আছে এবং চাপ অপরিবর্তিত রেখে, চাপ স্থির রেখে, তাহলে স্থির চাপে মানে হচ্ছে চার্লসের সূত্র, উষ্ণতা বৃদ্ধি করা হলে কোন তাপমাত্রা 1/3 বৃদ্ধি পাবে, তাহলে ধরি পাত্রের আয়তন কি, ভি। এবার বাতাস বের হয়ে গেছে 1/3 বাতাস, তাহলে বের হওয়া বাতাস কতটা, V/3, তাহলে যে বাতাস প্রথমে ভি আয়তন দখল করেছিল এখন তার আয়তন কত হবে, তাহলে V2 সমান আমরা কি লিখতে পারি, V প্লাস V/3, মানে আমাদের এখানে কত হয়ে যাচ্ছে, 4V/3। তারপরে কি করবে, প্রাথমিক উষ্ণতা দেখো 67, এটাকে ক্যালভিনে করো 273 যোগ করে,
এবং চার্লসের সূত্র অনুযায়ী V1/T1 সমান আমরা কি জানি V2/T2। এবার মান বসাও। প্রথমে কত ছিল আয়তন ভি, তারপরে কত হলো আয়তন 4V/3। দিলে এখান থেকে আমাদের যে টেম্পারেচারটা আসবে সেটা কত আসবে, সেলসিয়াস স্কেলে 180.33°C। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায়, কিন্তু দুপুরে বা মধ্যগগনে সূর্যকে লাল দেখায় না কেন? তো দেখো, সকালে আর বিকালে সূর্য দিগন্তরেখার কাছাকাছি থাকে, ফলে আলোক রশ্মিকে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে অনেকটা বেশি পথ অতিক্রম করতে হয়। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি জানো হওয়ায়, এখানটায় হবে আমাদের হওয়ায় র্যালের সূত্র অনুযায়ী কি হবে, যে এর বিক্ষেপণ সবচেয়ে কম, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বিক্ষেপণ কম। তাই অন্যান্য বর্ণের তুলনায় চারিদিকে ছড়িয়ে পড়লেও লাল আলো আমাদের চোখে পৌঁছায়। তাই অন্যান্য বর্ণের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু লাল আলো আমাদের চোখে পৌঁছায়। কিন্তু দুপুরে সূর্য মাথার উপরে থাকায় কম পথ অতিক্রম করতে হয়, ফলে সব বর্ণের আলোই চোখে আসে, তাই সূর্যকে আমরা তখন সাদা দেখি। নেক্সট বলেছে একটি বাল্বের রেটিং দেওয়া আছে 220 ভোল্ট 100 ওয়াট। ম্যাক্সিমাম স্কুলে তো তোমাদের প্রশ্ন দেখেইছো, হয়তো এটা এসেছে সেকেন্ড সামেটিভে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অর্থ কি, বাল্বটিকে যদি আমরা 220 ভোল্ট বিভব প্রভেদযুক্ত লাইনে যুক্ত করি, তাহলে সেটি সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে এবং প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। তাহলে ক্ষমতা পি সমান আমরা কি লিখে থাকি, কৃতকার্য বাই সময়। তাহলে কার্যের একক কি হয় জুল, আর সময়ের একক কি হয়ে থাকে সেকেন্ড। তাহলে এখানে ক্ষমতার একক তো আমরা ওয়াট বলি, তাহলে জুল। তাহলে এখানে কত 100 ওয়াট মানে কি বোঝাচ্ছে, 100 ওয়াট মানে বোঝাচ্ছে 100 জুল পার 1 সেকেন্ড। তার মানে প্রতি সেকেন্ডে সে 100 জুল করে তড়িৎ শক্তি ব্যয় করছে। এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা 42 ওহম লেখা হয়ে গেছে, কিন্তু বইতে দেওয়া আছে 4 ওহম। কিছু না, একই প্রসেস। যখন একটা বৃত্ত আছে 4 ওহমের, তাকে যদি তুমি ব্যাস বরাবর কাটো, তাহলে উপরটা হয়ে যাচ্ছে 2 ওহম, এটা 2 ওহম। এবার দুজন কি আছে, সমান্তরাল সমবায় যোগ আছে। তাহলে দুজন যদি সমান্তরাল থাকে, তাহলে তুল্য রোধের ফর্মুলা হচ্ছে গুণফল বাই যোগফল। তাহলে 2 × 2 4, আর 2 + 2 4। তাহলে অ্যান্সার কি হবে আমাদের 1 ওহম অ্যান্সার হবে। তাহলে বইয়ের প্রশ্ন অনুযায়ী অ্যান্সার 1 ওহম হবে। আর এখানেও আমরা ওটা 42 ওহম দিয়ে করেছি, তাহলে ব্যাপারটা সেই একই, 2 দিয়ে ভাগ করা হলো। তাহলে 41 তো 21 ওহম আসবে, তারপর সমান্তরালের যা ফর্মুলা অ্যাপ্লাই করা হচ্ছে। নেক্সট বলেছে ক্যালসিয়াম, Ca+ আর Ca2+ কোনটি বেশি শোষিত? দেখো Ca2+ সবচেয়ে বেশি শোষিত। ক্যালসিয়াম কততে আসে, 20-তে আসে। তাহলে 20 Ca40 লিখি, তাহলে পারমাণবিক সংখ্যা 20, ইলেকট্রন বিন্যাস কি হবে 2 8 8 2। তাহলে এটি সহজে কি করবে, সর্ববিষ্ট অক্ষের ইলেকট্রনটাকে রিলিজ করবে, ছেড়ে করে Ca2+ আয়নে পরিণত হয়। এর ফলে CO2+ এর ইলেকট্রন বিন্যাস দাঁড়াচ্ছে 288, যা নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো হচ্ছে এবং স্থিতিশীল অষ্টক লাভ করছে। নেক্সট বলেছে এম ও এন দুটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, একজনের 282, আরেকজনের হচ্ছে 287। পরমাণু দুটি এখানে বলেছে কোন প্রকার যোজ্যতা দ্বারা যুক্ত হয়ে গঠন করবে। তাহলে দেখো, প্রথমটা বুঝতেই পারছো, লাস্টে যদি যোজ্যতা থাকে 2 বা 3, তাহলে তখন সেটা হয়ে যায় ধাতু। আর এই যোজ্যতা লাস্টে 7 আছে, তার মানে হয়ে যাবে এটা অধাতু। তাহলে ধাতু অধাতুর মধ্যে কি ধরনের যৌগ গঠিত হয়, প্রথমে জানি যে তড়িৎযোজী যৌগ গঠিত হয়। এবার সংকেতকে লিখতে পারি, তাহলে সর্বস্থকে 2টো ইলেকট্রন আছে, তাহলে ওটাও ছাড়তে খুঁজবে, তাহলে এর যোজ্যতা হচ্ছে 2। আর এর 7 আছে, একটা নিয়ে ও 8টা করতে খুঁজবে, তাই মানে হচ্ছে এন এর যোজ্যতা হচ্ছে 1। তাহলে এদের সংকেত কি হওয়া উচিত, Mn2। ক্রস করলে কি আসছে, Mn2 হওয়া উচিত এদের সংকেত। এবার এদের লুইস ডট গঠন তাহলে কি হবে, তার মানে নাইট্রোজেন 2টো থাকবে আর ধাতুটা একটা। তাহলে এম ধাতু, তার বহিস্থ অক্ষে 2টো ইলেকট্রন আছে, তাহলে এখানে তার বহিস্থ অক্ষে 2টো ইলেকট্রন করলাম, প্লাস নাইট্রোজেন কটা থাকবে 2টো, নাইট্রোজেন বলছি সরি, এন মৌলটা থাকবে 2টো। তাহলে এখানে 7 আছে, তাহলে 7 আছে মানে হচ্ছে এর বহিস্থ অক্ষে আমরা আঁকছি 1 2 3 4 5 6 7। তাহলে একটা নাইট্রোজেনের, একটা এনের একটা ঘর খালি, তাহলে 2টো এনের 2টো ঘর খালি। তাহলে এই যে দুজন আছে, এই দুজন কি করবে, 2টো এনের কাছে চলে যাবে। চলে যাওয়ার পর এখানে কি হবে, এ 2টো রিলিজ করবে, তাহলে রিলিজ করে 2+ হয়ে যাবে। আর এখানে 2টো যে এন আছে তারা সেটা গ্রহণ করবে, দিয়ে মাইনাসে পরিণত হবে।
নেক্সট বলেছে Na2O এর লুইস ডট গঠন আঁকতে হবে এবং দুটি Na পরমাণু প্রত্যেকে একটি করে ইলেকট্রন ও পরমাণুকে দেয় এবং দুটি Na প্লাস কি করবে, একটি O2 মাইনাস গঠন করবে। তাহলে কি হওয়া উচিত, সোডিয়ামের কত হয়, 11তে আছে 2 8 1, তাহলে বহিস্থকে কটা থাকে, একটা থাকে, তাহলে দুটো সোডিয়ামের দুটো থাকলো, ব্যাস। অক্সিজেন কততে আছে, 8 ও 16, তাহলে 8টা মানে কত, দুটো আর 6টা, তার মানে এর যে বহিস্থ অক্ষ সেখানে থাকবে 6টা থাকলো। তাহলে এই যে দুটো সোডিয়াম আছে, দুটো সোডিয়াম কি করবে, একটা সোডিয়াম তার বাইরের একটাকে এঁকে দিবে, আরেকটা সোডিয়ামও তার বাইরের একটাকে এখানে দিবে, দিলে এখানে দুটো দিয়ে দিলে এ তৈরি হয়ে যাচ্ছে কি, প্রত্যেকে একটা করে ছাড়ছে, তাহলে 2Na প্লাস, প্লাস এ কি করছে, দুটো গ্রহণ করছে, তাহলে ও এখন এরকম দেখতে হয়ে গেল, দুটো গ্রহণ করলো দুটো সোডিয়ামের কাছ থেকে এবং ও পরিণত হলো 2 মাইনাস, দিয়ে তৈরি হয়ে গেল আমাদের কি, Na2। স্পর্শ পদ্ধতিতে SO3 সঙ্গে জল মিশিয়ে সরাসরি H2SO4 প্রস্তুত করা যায় না কেন? দেখো, SO3 সাথে জলের বিক্রিয়া কি হয়, অত্যন্ত তাপ উৎপন্ন হয় বা তাপমুচি। সরাসরি জল মিশালে প্রচুর তাপ উৎপন্ন হবে এবং উৎপন্ন সালফিউরিক অ্যাসিড কি হয়ে যাবে, বাষ্পীভূত হয়ে ঘন কুয়াশার সৃষ্টি করবে এবং যা সহজে ঘনীভূত করতে তুমি পারবে না। তাই প্রথমে 98% H2SO4 এর মধ্য দিয়ে SO3 কে চালনা করতে হবে, দিলে উৎপন্ন হবে ওলিয়াম H2S2O7 এবং পরে যদি তুমি প্রয়োজন মতো জল মেশাও তাহলে সেখান থেকে তুমি H2SO4 প্রস্তুত করতে পারবে। নেক্সট অথবা দেওয়া ছিল যে বজ্রপাতের ফলে কিভাবে বায়ু নাইট্রোজেনের মাটিতে আবদ্ধকরণ ঘটে। দেখো, বজ্রপাতের সময় উচ্চ তাপমাত্রা কত, 3000 ডিগ্রি সেন্টিগ্রেডে নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে প্রথমে উৎপন্ন করবে নাইট্রিক অক্সাইড, তাহলে N2 প্লাস O2 মিলে হলো 2NO, এটি পরে জারিত হয়ে কি উৎপন্ন করবে, নাইট্রোজেন ডাই অক্সাইড এবং বৃষ্টির জলের সাথে NO2 যখন মিশিয়ে যাবে দিয়ে উৎপন্ন হবে নাইট্রাস এবং নাইট্রিক, দুটো অ্যাসিড উৎপন্ন হবে, অর্থাৎ HNO2 আর HNO3 উৎপন্ন হবে এবং তৈরি হয়ে করে কি করবে, মাটিতে পড়বে এবং নাইট্রেট লবণ রূপে সেখানে আবদ্ধ হবে। তাহলে এখানে যে NO2টা উৎপন্ন হলো সেটা কি হবে না, প্রথমে বৃষ্টির জলের সাথে যোগ হবে, দিয়ে উৎপন্ন করবে নাইট্রিক অ্যাসিড আর উৎপন্ন করবে নাইট্রাস অ্যাসিড, দু ধরনের অ্যাসিড তৈরি করবে। নেক্সট দেখো, জারণ বিজারণের ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে দেখাতে বলেছে। তাহলে দেখতে পাচ্ছ এসএন বিক্রিয়াটিতে দেখতে পাচ্ছ 2Fe3 প্লাস SN2 প্লাস 2Fe2 প্লাস SN4 প্লাস, তাহলে এর দেখো সংখ্যা কমছে আর এর দেখো সংখ্যা বাড়ছে। তাহলে বিক্রিয়াটিতে SN2 প্লাস কি করছে, সংখ্যা বাড়ছে মানে দুটো ইলেকট্রন বর্জন করেছে সে, দিয়ে SN4 প্লাসে পরিণত হয়েছে। আর এ কি করেছে, তাহলে দুটো ইলেকট্রন বর্জন করা বা ইলেকট্রন ত্যাগ করা মানে কি বোঝায়, জারণ। তার মানে সোজাসুজি বোঝা যাচ্ছে যে SN2 প্লাস থেকে এটা কি হয়েছে, জারণ ঘটেছে। নেক্সট একই সাথে দুটি Fe3 প্লাস আয়ন আছে, দুটি Fe3 প্লাস আয়ন কি করছে, একটা দুটি ইলেকট্রন গ্রহণ করছে, দিতে কিসে পরিণত হচ্ছে, Fe2 প্লাস, অর্থাৎ ইলেকট্রন 2Fe3 প্লাস আছে, দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, দিয়ে উৎপন্ন করছে কি 2Fe2 প্লাস। কারণ দেখো এখানে কত হচ্ছে, 2 3 6, 6টা প্লাস, আর এখানে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে মানে দুটো মাইনাস, তাহলে করলে কটা উৎপন্ন হওয়া উচিত, তাহলে +6 আর মাইনাস মানে হচ্ছে কত, 4টা হওয়া উচিত। দেখো এখানে 2 2 4, তাহলে যেহেতু ইলেকট্রন বর্জন আর গ্রহণ একই সাথে করছে তাই জারণ বিজারণ এখানে কি করছে, যুগপৎ ঘটছে। অ্যালুমিনিয়ামের পাতে মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয় কেন? দেখো, চাটনি বা আচারে থাকে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড আমরা অ্যাড করে থাকি, থাকে লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকতে পারে বা তেঁতুলের আচার হয় টার্টারিক অ্যাসিড থাকবে এবং অ্যালুমিনিয়াম পাত্রের সাথে এই অ্যাসিডগুলির বিক্রিয়ায় কি হয়ে যাবে, বিষাক্ত একটা অ্যালুমিনিয়ামের লবণ উৎপন্ন করবে যা খাদ্যের সাথে মিশে আমাদের শরীরে নানা রকম বিষক্রিয়া ঘটাতে পারে। রেকটিফাইড স্পিরিট জিনিসটা কি, এর কিভাবে পানের অযোগ্য করা হয়ে থাকে। দেখো, 95.6% থাকবে ইথাইল অ্যালকোহল, তার সাথে হচ্ছে মানে কি C2H5OH, তার সাথে 4.4% জলের সমস্ফুটনাঙ্ক মিশ্রণকে আমরা রেকটিফাইড স্পিরিট বলে থাকি। একে পানের অযোগ্য করার জন্য আমরা এতে মিশাবো 10% বিষাক্ত মিথাইল অ্যালকোহল, সামান্য পিরিডিন দুর্গন্ধের জন্য আর ন্যাপথা, দিলে এটা কি হয়ে যাবে, মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিটে কনভার্ট হয়ে যাবে, যেটা কি হয়ে যাবে আমাদের পানের অযোগ্য। নেক্সট হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং এর মধ্যে যে সমন্বয় সূত্রটা। তাহলে দেখো, নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ পি, আয়তন ভি এবং পরমাণু ক্ষমতা টি এবং মোল সংখ্যা n ধরলাম। বয়েল কি বলেছিল না, আয়তনের সাথে চাপের ব্যস্তানুপাতিক সম্পর্ক। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে এখানে ভি প্রপোর্শনাল টু 1/p,
চার্লসের সূত্র অনুযায়ী লিখে দিলাম কি, পরম শূন্য উষ্ণতার সাথে সমানুপাতিক, তাহলে উষ্ণতা বাড়বে আয়তন বাড়তে থাকবে, তাহলে ভি প্রপোর্শনাল টু টি। আর অ্যাভোগাড্রো বলেছিল কি, অনুসংখ্যার সাথে সমানুপাতিক। ব্যাস, এবার তিনটাকে একত্রে করে দাও, তাহলে কি হয়ে যাবে, ভি প্রপোর্শনাল টু এন টি বাই পি। এটাকে সমান করার জন্য একটা ধ্রুবক আছে আর, যেটাকে বলা হয় থাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক। দিয়ে এখান থেকে আমরা সমীকরণটা পেয়ে যাচ্ছি পিভি সমান এন আর টি। তাহলে এটাকেই বলা হচ্ছে কি আদর্শ গ্যাসের সমীকরণ। নেক্সট আছে 4.2, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড পেতে কতটা, তাহলে এপিএস প্লাস H2SO4 করলে এপিএসও4 প্লাস H2SO4। এবার আয়রনের কত হচ্ছে 56 প্লাস সালফারের হচ্ছে 32, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 88 গ্রাম। এদিকে H2S এর হিসাবটা করে নাও, তাহলে এক হাইড্রোজেনের এক হয়, দুটোর জন্য 2 আর সালফারের 32, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 34 গ্রাম। এবার সমীকরণটা সাথে 34 গ্রাম H2S পাওয়া যাচ্ছে 88 গ্রাম এপিএস থেকে। তাহলে প্রশ্নে বলেছে যে 1.7 গ্রাম H2S পাওয়া যাবে কোথা থেকে, তাহলে ঐকিক নিয়ম করে দাও, অ্যান্সার আসবে 4.4 গ্রাম। তারপরে ছিল 3.4 গ্রাম NH3 কি পরিমাণ কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করবে, এবং এই ক্ষেত্রে উৎপন্ন গ্যাসের এনটিপিতে আয়তন কত হবে, 2NH3 প্লাস 3CO, তাহলে উৎপন্ন 3CO প্লাস 3H2O প্লাস N2। NH3 এর ভর বের করো, 2 ইন্টু নাইট্রোজেনের কত 7N14 মানে 14, প্লাস হাইড্রোজেনের এক, তিনজনের জন্য 3, মানে মোট কত আসছে 34 গ্রাম। 3CuO, তাহলে 3 ইন্টু কপারের 63.5, অক্সিজেনের 16, তাহলে মোট এখান থেকে হচ্ছে 238.5। নাইট্রোজেনের এসটিপিতে আয়তন, নাইট্রোজেন কত হবে 22.4 লিটার। তাহলে 34 গ্রাম NH3 কে বিজারিত করছে কতটা সিইউ, 34 গ্রাম NH3 কে বিজারিত করছে কতটা সিইউ, 238.5 গ্রাম। তাহলে প্রশ্নে বলেছে 3.4 গ্রাম NH3 কে কতটা করবে, তাহলে 3.4 গ্রাম করলে ঐকিক নিয়ম করলে এতটা সিইউ পাবো। এবার 34 গ্রাম NH3 থেকে 34 গ্রাম NH3 থেকে আমরা কতটা নাইট্রোজেন পাচ্ছি 22.4 লিটার। তাহলে 3.4 গ্রাম থেকে কত পাবো, জাস্ট একটা ঘর দশমিক পিছিয়ে দাও, তাহলে 2.24 লিটার। নেক্সট বলছে কোন শর্তে তরলের আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান সমান হবে। তাহলে বলো ফর্মুলাটা আমাদের কি আছে, না প্রকৃত প্রসারণ সমান আমরা লিখে থাকি গামা অ্যাপারেন্ট আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। তাহলে কোনোভাবে যদি এই পার্টটা জিরো হয়ে যায়, পাত্রের প্রসারণ যদি না হয়, তাহলেই তো আমরা বলতে পারি যে গামা আর রিয়েল আর গামা অ্যাপারেন্ট একই হবে। তাহলে যে পাত্রে তরলকে উত্তপ্ত করা হচ্ছে সেই পাত্রের প্রসারণ গুণাঙ্ক যদি জিরো হয় বা পাত্রের প্রসারণ নগণ্য হলে, তখন আমরা বলতে পারি আপাত বা প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান সমান। গ্যাসের দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক কেন থাকে, দেখো কঠিন বা তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকে, কিন্তু তাপপ্রয়োগের চাপের তেমন পরিবর্তন হয় না। কিন্তু গ্যাসের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন আমরা জানি নেই। তাপ প্রয়োগ করলে গ্যাসের আয়তন বা চাপ উভয়েরই পরিবর্তন কিন্তু ঘটে। তাই গ্যাসের প্রসারণ মাপার সময় একটি রাশিকে স্থির রাখতে হয়। চাপ যদি স্থির রাখি তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর যদি আয়তন স্থির রাখি তখন আমরা পাবো চাপ প্রসারণ গুণাঙ্ক। এবার অথবাতে একটা অঙ্ক দেওয়া ছিল কে সমান জিরো, কি দেওয়া আছে 0.8 ক্যালোরি সেমি ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড সেকেন্ড ইনভার্স। 1 ক্যালোরি সমান 4.2 জুল আর 1 সেমি সমান এটা। তাহলে এখানে তাপীয় রোধ আর সমান কি লেখা হয়, ডি বাই কে। ডি মানে বেগ, ক্ষেত্রফলে পরিবাহিতাঙ্ক কে, দিলে এখান থেকে তুমি অনুপাত বের করে নিতে পারো। তাহলে কেটাকে এখানে প্রথমে জুলে কনভার্ট করলাম 4.2 দিয়ে গুণ করলাম, আর সেমিটাকে মিটারে করলাম, দিতে আসছে কত 336 ওয়াট মিটার ইনভার্স ক্যালভিন। প্রথমে কে এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে কে টাকে চেঞ্জ করে নিলাম। নেক্সট হচ্ছে তাপীয় রোধ বের করতে বলেছিল, তাহলে তাপীয় রোধ প্রত্যেকের ভ্যালু যদি এখানে বসাই, তাহলে কি হচ্ছে দেখো আর সমান কি লেখা ডি বাই কে। তার মানে আর এর সাথে ডি এর কিরকম সম্পর্ক, সমানুপাতিক, আর কে এর কিরকম সম্পর্ক, ব্যস্তানুপাতিক। তাহলে আমি এখানে ফর্মুলা লিখতে পারি যে এ এর রোধ বাই বি এর রোধ সমান ডি এ বাই ডিবি, আর এদিকে লিখতে পারি এর সাথে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক কেবি বাই কে এ। আর তার সাথে এবার ক্ষেত্রফলের কিরকম সম্পর্ক আছে, ক্ষেত্রফল নিচে আছে, তার মানে এটাও সেই একই রকম ভাবে হবে এ বি বাই এ এ। ব্যাস, এবার প্রত্যেকের মান বসাতে হবে। তাহলে ডি এ বাই ডিবি এটা ছিল হাফ, এটা ছিল 2/1, আর এটাও ছিল 2/1। তাহলে মোট কত আসছে দেখো 2:1, কারণ এখানে 2 ক্যান্সেল হচ্ছে, 2:1 হবে এটার অ্যান্সার। একটি আলোক রশ্মি একটা সমান্তরাল কাঁচ ফলকের উপর আই কোণে আপতিত হলো এবং প্রতিফলিত আর প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ, তাহলে প্রতিফলিত আর প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। দেখা হচ্ছে কাঁচের প্রতিসরাঙ্ক মিউ সমান ট্যান আই প্রমাণ করতে হবে। তাহলে বলো এই যে এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা কত,
অবশ্যই 180 ডিগ্রি। তাহলে কোনগুলোকে নিতে হবে? একটা নিতে হবে আই কোণকে প্লাস 90 ডিগ্রি প্লাস আর কোণ, পুরোটা নিলে হয় 180। তাহলে আমি লিখলাম আই প্লাস 90 প্লাস আর সমান 180 ডিগ্রি। তারপর দেখো আর সমান এখান থেকে কি পেয়ে গেলাম? 90 ডিগ্রি মাইনাস আই। কিভাবে পাচ্ছি দেখো, কারণ এখানে দেখো আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়ে থাকে। এখান থেকে আমরা এই যে 90টা, এখানে 90 মাইনাস হয়ে গেল 180 থেকে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আর আর সমান 90 মাইনাস আই। এবার স্নেলের সূত্র বলেছিল মিউ সমান সাইন আই বাই সাইন আর। তাহলে মিউ সমান সাইন আই আর আর এর ভ্যালু কত পেলাম? 90 মাইনাস আই করলাম। তাহলে সাইন 90 মাইনাস থিটা মানে কি হয়ে থাকে? কস থিটা। তাহলে এখানে আমরা সাইন আই, তাহলে সাইন 90 মাইনাস আই মানে হয়ে গেল কস আই। তাহলে সাইন বাই কস মানে কত হয়? ট্যান। সেখান থেকে পেয়ে যাচ্ছি ট্যান আই। নেক্সট, বিবর্ধক কাঁচ হিসেবে উত্তল লেন্সের ব্যবহার। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা স্বল্প ফোকাস দৈর্ঘ্যের যে উত্তল লেন্স নেওয়া হলো, তাহলে এটা হচ্ছে তার আলোক কেন্দ্র। তাহলে দেখতে পাচ্ছ যে এইখানে যদি আমি বস্তুটাকে আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে রাখি, ওটা হচ্ছে আলোক কেন্দ্র আর এটা হচ্ছে ফোকাস, এর মধ্যে যদি রাখি, তাহলে দেখা যাচ্ছে যে আলোক রশ্মি সামনে গিয়ে কোথাও কিন্তু মিট করছে না, সামনে গিয়ে কোথাও মিট করছে না। আমরা যদি পিছনে এটাকে বর্ধিত করি, তাহলে দেখা যাচ্ছে যে একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। তার মানে এটাকে যদি আমি পি কিউ বলে থাকি বস্তুটা, তাহলে এটা কি হয়ে থাকে? সমশীর্ষ হয়ে থাকে এবং বস্তুর চেয়ে অনেক বেশি বিবর্ধিত হয়ে থাকে, পি ড্যাশ কিউ ড্যাশ বলতে পারি। তাই জন্য আমরা এটাকে বিবর্ধক কাঁচ হিসেবে এইভাবে ব্যবহার করতে পারি। তাহলে মেন হচ্ছে কিভাবে হবে, না আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে রাখতে হবে। আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে যদি রাখি, কোন কি কি সৃষ্টি হবে? সমশীর্ষ হচ্ছে, দেখতে পাচ্ছ, অসৎ। যদি কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয় তাহলেই তো অসৎ, আর যদি সামনে কোথাও মিট করতো তখন সেটা সৎ হয়ে যেত। এবার প্রতিবিম্বটা দেখতে পাচ্ছ অনেক বড় হচ্ছে, তার মানে বিবর্ধিত। এবার বলেছে এই অঙ্কটা, তাহলে মিউ সমান কি লিখতে পারি? মিউ সমান লেখা হয়ে থাকে শূন্য মাধ্যমে আলোর বেগ বা অন্য যে কোনো মাধ্যমের আলোর বেগ, এটাও একটা হয়ে থাকে, বা শূন্য মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বা অন্য যে কোনো মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতকেও আবার মিউ বলা হয়ে থাকে। এবার এখানে কি দেওয়া আছে দেখে নাও প্রশ্ন। প্রশ্নে বলা আছে একটি আলো আলো হচ্ছে বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমে আপতিত হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5 হলে মাধ্যমটিতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4000 অ্যাংস্ট্রম। তাহলে আমরা এখানে লিখতে পারি বায়ু বা শূন্য মাধ্যম, ল্যামডা জিরো লিখতে পারি, বায়ু বা শূন্য মাধ্যম যেটা খুশি লিখতে পারি, তাহলে ল্যামডা এম ইন্টু মিউ লিখতে পারি। তাহলে মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে? 4000, আর মিউ বলে দেওয়া আছে ওই মাধ্যমটার 1.5, তাহলে গুণ করলে কত আসছে? 6000 অ্যাংস্ট্রম। সহজেই চলে আসলো। আবার লেখা হয় মিউ সমান সি বাই ভি, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগের অনুপাত। তাহলে এখান থেকে আমি ভি পেয়ে যেতে পারি সি বাই মিউ করে দিলে। তাহলে সি বাই মিউ করলে শূন্য মাধ্যমে আলোর বেগ জানো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়, আর বাই মিউ কত আছে এখানে প্রশ্নে? 1.5। তাহলে এখান থেকে পেয়ে যাবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। একটা ভোল্ট মিটারকে বর্তনীতে কোন সমবায়ে যোগ করা হয়? তাহলে একটা ভোল্ট মিটারকে বর্তনীতে সবসময় সমান্তরাল সমবায়ে যোগ করা হয়, কারণ সমান্তরাল সমবায়ে ভোল্টেজটা একই আছে। নেক্সট হচ্ছে আর অ্যামমিটারকে যোগ করা হবে সবসময় শ্রেণী সমবায়তে, কারণ অ্যামমিটার দিয়ে আমরা কি মাপি? প্রবাহ মাত্রা মাপি, আর শ্রেণী সমবায় কারেন্টটা সেম থাকে। নেক্সট হচ্ছে বর্তনীতে এই যে দেখতে পাচ্ছ রোধ দেওয়া আছে, তাহলে 8 ওহম আর 12 ওহম, দেখো দুজনের মাথা আর পা একসাথে কানেক্ট আছে, মানে এটা কি সমবায় হয়ে গেল? সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায় হলে এদের তুল্য রোধ কত আসবে? তাহলে উপরে দেখতে পাচ্ছ 8 আছে আর নিচে আছে 12। তাহলে সমান্তরাল সমবায় তুল্য রোধ বের করার ফর্মুলা বলেছিলাম গুণফল বাই যোগফল। তাহলে গুণফল মানে 12×8 = 96 আর যোগফল মানে তো 20, কাটো 2×10 = 20 আর 2×4 = 8 2×8 = 16। তার মানে এখান থেকে পেয়ে গেলে এদের দুজনের জায়গায় তুমি 4.8 ওহম লাগাতে পারো। তাহলে এখন আমি ছবিটাকে যদি সিম্পলিফাই করি, তাহলে 7.2 ওহম তো ছিলই, তার সাথে এদের দুজনের জায়গায় আমি কি লাগালাম? 4.8। দুজনের তুল্য রোধ কত পাচ্ছি? দুজনের তুল্য রোধ পাচ্ছি 4.8। তাহলে এখানে 4.8 আর এখানে আছে 7.2। তাহলে এরা দুজন কি কানেকশন আছে দেখতে পাচ্ছ, যে একটা শেষ একটা শুরু, মানে হয়ে গেল এরা শ্রেণী সমবায় আছে। তাহলে এদের যোগ করে দাও, 7.2 প্লাস হচ্ছে 4.8 যোগ করে দিলে হচ্ছে 8×2 = 10, 7×4 = 11, পরে কি হয়ে গেল? 12। তার মানে এখানটা আসছে 12 ওহম। আর নিচে আছে কত ভোল্টেজ লাগিয়েছো? নিচে আছে 6 ভোল্ট। তাহলে এদের দুজনের জায়গায় আমি কত লাগিয়ে দিলাম তুল্য রোধ? 12 ওহম। আর নিচে আছে তোমার 6 ভোল্ট। তাহলে আই সমান কি লিখা হয়? ভি বাই আর, ভোল্টেজ 6 আর রোধ কত?
আর তাহলে 6 × 6 6×2 12, তাহলে কত আসছে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট। তার মানে এটা দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা 0.5 অ্যাম্পিয়ার। আমাকে জিজ্ঞেস করেছে R1 এর দুপ্রান্তে বিভব, তাহলে R1 এর অ্যাক্রসে কতটা বিভব পতন ঘটছে। তাহলে ভি সমান কি লিখা হয় IR, তাহলে সার্কিটে কারেন্ট কত যাচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। আর R1 এর অ্যাক্রসে ভোল্টেজ চলছে, তাহলে আই ভি সমান কি আই ইন্টু আর এর জায়গায় কত লিখবো 7.2 এর অ্যাক্রসে জিজ্ঞেস করেছে, তাহলে গুণ করে দাও। তাহলে এটা গুণ করলে কত আসবে আমাদের 3.6 ভোল্ট। বৈদ্যুতিক বাতিতে ও হিটারে এসি ও ডিসি উভয় কার্যকরী কিন্তু বারালো চক্রে নয় কেন? আচ্ছা, এখানে একটা অথবাতে প্রবলেম দেওয়া ছিল। বলা ছিল এ আর বি দুটি সমান দৈর্ঘ্যের তারের ব্যাসের অনুপাত দেওয়া আছে, দুজনের ব্যাসের অনুপাত দেওয়া ছিল। দুটো তার আছে, একটা এ তারের ব্যাস একটা বি তারের ব্যাস দেওয়া আছে 4:3। তাদের রোধাঙ্কের অনুপাত এ তারের রোধাঙ্ক আর বি তারের রোধাঙ্ক দেওয়া ছিল 8:5। তাপ দুটিকে বলেছে শ্রেণী সমবায় যদি শ্রেণী সমবায় তড়িৎ কোষের সাথে যুক্ত করলে উৎপন্ন তাপের অনুপাত কি হবে। দেখো, আর সমান কি লেখা হয় রো ইন্টু L/A। তাহলে রো ইন্টু যদি তার হয় তাহলে তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এখানে যেহেতু ডি ধরেছি তাহলে পাই কি বলবো আর স্কোয়ার মানে ব্যাসার্ধ, কিন্তু এগুলো কি আছে এগুলো ব্যাস দেওয়া আছে, এগুলো দেওয়া আছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ করতে গেলে কি করতে হয় 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখান থেকে এটা আসছে, তাহলে এটা সমান আমরা লিখতে পারছি যে আর এর সাথে তাহলে কিরকম সম্পর্ক হচ্ছে, আর এর সাথে সম্পর্ক হচ্ছে রো এর তো সমানুপাতিক সম্পর্ক আর ডি এর হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখান থেকে লিখতে পারি যে এ তারের রোধ বাই বি তারের রোধ সমান এ তারের রোধাঙ্ক বাই হচ্ছে বি তারের রোধাঙ্ক ইন্টু এ বি তার যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে বি তারের ব্যাসার্ধ বাই এ তারের ব্যাসার্ধ তার স্কোয়ারের সাথে সমান ব্যস্তানুপাতিক। এবার প্রত্যেকের ভ্যালু বসাও। তাহলে এদের অনুপাত দেওয়া ছিল 8:5 আর এদের অনুপাত দেওয়া ছিল হচ্ছে 3/4 লিখতে পারি, কারণ 4/3 ছিল। তাহলে এটা স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার করলে আসছে 3×3 = 9, 4×4 = 16, কাটাকাটি করবে তাহলে এখান থেকে আসবে 9/10 আসছে। এবার চলে যেতে হবে আমাদের সোজা জুলের সূত্রে। তাহলে এইচ প্রপোর্শনালটা আমরা জানি I² আর টি। তাহলে এইচ এর সাথে আর এর কিরকম সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক। তার মানে আমরা বলতে পারি যে এ তারে যে হিটটা হবে আর বি তারে যে হিটটা হবে সেটার কার সাথে সমানুপাতিক, রোধের সাথে সমানুপাতিক। তার মানে এটা সমান আমরা লিখতে পারি কি RM/RB কত পেয়েছি 9/10, তাহলে হিটটা হয়ে যাবে অনুপাত 9:10। নেক্সট বলেছিল বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণয় করা হয়। তাহলে বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণয় করা হয় 4.7 এ বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ নির্ণয় করা হয় ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। তাহলে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম দ্বারা নির্ণয় করা হয়। নেক্সট বলেছিল যে বৈদ্যুতিক বাতিতে এবং হিটারে এসি/ডিসি উভয় কার্যকরী কিন্তু বার্লো চক্রে কেন নয়। দেখো, হিটার এবং বাতিতে উৎপন্ন তাপ কি হয় জুলের সূত্র মেনে চলে, যা প্রবাহের অভিমুখের উপর কিন্তু নির্ভর করে না। I² কি হয়ে যাবে অলওয়েজ পজিটিভ আসবে। কিন্তু বারো চক্রের ঘূর্ণন ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী হয়, মানে কি যে তড়িৎ প্রবাহের অভিমুখের উপর সে ডিপেন্ড করে আছে। তাহলে এসি প্রবাহের তড়িৎ প্রবাহের দিকে আমরা কি দেখেছি চেঞ্জ হতে থাকে ক্রমশ, এরকম ভাবে একটা সাইকেল তৈরি হয়, একবার পজিটিভ ভাব আসে একবার নেগেটিভ ভাব আসে। তাহলে তড়িৎ প্রবাহের দিক প্রতি অর্ধে কি হচ্ছে পরিবর্তিত হচ্ছে, ফলে চক্রটির উপর বিপরীতমুখী বল প্রযুক্ত হচ্ছে, যার কারণে কি হবে চক্রটা আর ঘুরতে পারে। নেক্সট দেখো, বৈদ্যুতিক বাতিতে ও হিটারে এসি ও ডিসি উভয় কার্যকরী কিন্তু বার্নো চক্রে নয় কেন, এই যেটা দেখে নেব। নেক্সট দেখো, নিউক্লিয় সংযোজন আর নিউক্লিয় বিভাজনের উদাহরণ সহ 3টি পার্থক্য লিখতে বলেছে। সংযোজনে কি হয় দুটো হালকা নিউক্লিয়াস যুক্ত হবে একটা ভারী নিউক্লিয়াস গঠন করবে, আর একটা ভারী নিউক্লিয়াস ভেঙে দুটো মাঝারি নিউক্লিয়াসে পরিণত হলে সেটাকে বলা হচ্ছে বিভাজন। নিউক্লিয় সংযোজন ঘটাতে প্রচুর বেশি উষ্ণতার প্রয়োজন হয়, প্রায় 10⁻⁷। তার জন্য কি করে নিউক্লিয় সংযোজনের পূর্বে বিভাজন ঘটিয়ে নিতে হয়, কারণ এত পরিমাণ তো আমরা পারবো না সৃষ্টি করতে উষ্ণতা, তাই জন্য বিভাজন আগে ঘটাতে হয়। বিভাজন সাধারণ উষ্ণতাতেই ঘটে। এবার এখানে বিক্রিয়াটা কিরকম হয়, এখানে যে বিক্রিয়াটা হয় সেটা হচ্ছে 1H2 আর হচ্ছে তোমার এখানে 1H3 পরস্পর বিক্রিয়া করে কি হলো 2He4, আর এখানে একটা নিউট্রন উৎপন্ন করলো, প্লাস হচ্ছে কিছু পরিমাণ শক্তি। কতটা শক্তি প্রায় 17.6 মেগা ইলেকট্রন ভোল্টের মতো এনার্জি উৎপন্ন। এখানে 92 × 10⁵ একটা ধীরগতির নিউট্রন দিয়ে আঘাত করলাম, দিলে উৎপন্ন হয়ে গেল এখানে কতটা, এখানে উৎপন্ন হবে
56 বিএ 141, আর এটা হয়ে যায় 36 কেয়ার 92, আর সাথে হচ্ছে তিনটে নিউট্রন উৎপন্ন হবে, এই যে তিনটে নিউট্রন উৎপন্ন হবে, আর হচ্ছে শক্তি। নেক্সট আছে পর্যায় আর শ্রেণী বরাবর কি হয়। পর্যায় সারণীর যে কোনো পর্যায়ে যখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, যখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, তখন পরমাণুর আকার কি হতে থাকে, ক্রমশ ছোট হতে থাকে। যত ছোট হবে তাহলে কি হবে, বাইরের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণটা বৃদ্ধি পাবে, আর ইলেকট্রন যত বৃদ্ধি পাবে তখন কি হয়ে যাবে, আয়নাইজেশন শক্তি বৃদ্ধি পাবে, তখন কি হয়ে যাবে, আয়নাইজেশন শক্তি বৃদ্ধি পাবে। নেক্সট অন্যদিকে শ্রেণী বরাবর যখন আমরা উপর থেকে নিচে নামবো, পরমাণুর আকার বাড়তে থাকবে, এক একটা করে কক্ষপথ সংযোজন হতে থাকবে, তার ফলে বাইরের ইলেকট্রনের প্রতি তার আকর্ষণটা কমতে থাকবে। আকর্ষণ যখনই কমে যাবে তখন কি হয়ে যাবে, আয়নাইজেশন শক্তি হ্রাস পাবে। তাহলে শ্রেণী বরাবর যখন আমরা উপর থেকে নিচে যাব কি হবে, কক্ষপথের সংখ্যা বাড়তে থাকবে, পরমাণুর আকার বাড়তে থাকবে, বাড়তে থাকলে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমতে থাকবে। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির শর্তগুলো কি আছে। প্রথমে কি করতে হবে না, সালফার ডাইঅক্সাইডকে অক্সিজেনের সাথে জারণ ঘটাতে হবে, মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটালে 450 ডিগ্রি তাপমাত্রা, 1 থেকে 1.5 বায়ুমণ্ডলের চাপ, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অম্লত্ব, তাহলে 2SO2 প্লাস O2 2SO3। ওলিয়াম প্রস্তুতি SO3 কে আবার 98% H2SO4 দ্বারা শোষণ ঘটালে কি উৎপন্ন হবে, ওলিয়াম উৎপন্ন হবে, H2S2O7। এবার সেটাতে জলের সাথে বিক্রিয়া করে দিলে উৎপন্ন হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এইখানে একটা অথবাতে প্রশ্ন ছিল যে মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটিগুলো কি ছিল। দেখো, মেন্ডেলিভের পর্যায় সারণীর প্রথম ত্রুটি হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। কারণ খাদ ধাতু আর হ্যালোজেন উভয়ের সাথে কি ছিল, ওর সাদৃশ্য ছিল, তাই হাইড্রোজেনের কোনো সুনির্দিষ্ট অবস্থান দেওয়া হয়। কার কার সাথে সাদৃশ্য ছিল, খাদ ধাতু আর হ্যালোজেন, দুজনের সাথেই সাদৃশ্য ছিল, সাদৃশ্য ছিল। নেক্সট হচ্ছে আইসোটোপের অবস্থা কি। আইসোটোপের অবস্থা, কারণ ভিন্ন পারমাণবিক ভর বিশিষ্ট আইসোটোপগুলোর জন্য সারণীতে আলাদা করে কোনো স্থান দেওয়া ছিল না, যে যাদের ভিন্ন পারমাণবিক ভর বিশিষ্ট তাদের জন্য। এছাড়াও অস্বাভাবিক পারমাণবিক ভরের কম, যেমন পারমাণবিক ভরের মৌলকে কম পারমাণবিক ভরের মৌলের আগে বেশি পারমাণবিক ভর যাদের ছিল তাকে আগে স্থান দেওয়া হয়ে গেছে কম পারমাণবিক ভরের আগে। যেমন আর্গনের পারমাণবিক ভর কত ছিল, 39.9, আর সেই জায়গায় পটাশিয়ামের হচ্ছে কত, 39.1। তাহলে এখানে কাকে আগে স্থান দেওয়া হয়ে গেছিল, দেখো যে কিছু ক্ষেত্রে কি দেখেছি, বেশি পারমাণবিক ভরের মৌলকে কম পারমাণবিক ভরের মৌলের আগে বসানো হচ্ছে, মানে এখানে আর্গন যেটা আছে এর আগে পটাশিয়ামের আগে বসিয়ে দেওয়া হয়েছে, বেশি পারমাণবিক ভরকে কম পারমাণবিক ভরের আগে বসানো হয়েছে, সিকোয়েন্স অনুযায়ী হওয়া উচিত, সেটা না হয় একে আগে বসিয়ে দিয়েছে পটাশিয়ামের আগে। তাহলে এইগুলো ছিল তার ত্রুটি। অ্যানোড মাট কি না, যখন আমরা কপার তড়িৎ বিশোধন করব, কপার যখন তড়িৎ পরিশোধন করা হয় তখন অশুদ্ধ কপার অ্যানোডে দ্রবীভূত হওয়ার সময় অ্যানোডের নিচে ঝুলিয়ে দেওয়া মসলিনের থলিতে কাদার আকারে কিছু মূল্যবান ধাতু জমা হবে। তাহলে কি, মসলিনের থলিতে কাদার আকারে কিছু মূল্যবান ধাতু এখানে জমতে থাকবে যখন কি হবে, অ্যানোডে কপারের তড়িৎ পরিশোধন করা হবে। এটাকেই আমরা কি বলে থাকি, অ্যানোড মাট। এতে কি কি থাকতে পারে, এতে থাকতে পারে এইউ থাকতে পারে, এতে পিটি থাকতে পারে, এতে এজি থাকতে পারে। তাহলে সমস্ত রকমের মূল্যবান ধাতু এখানে জমা হয়। নেক্সট ছিল গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লিখতে হবে। তাহলে ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটিক অ্যাসিডের মিশ্রণে কয়েক ফোঁটা গাঢ় H2SO4 যোগ করে উত্তপ্ত করলে ফলের মতো সুমিষ্ট গন্ধযুক্ত ইথাইল অ্যাসিটেট উৎপন্ন হয়, একে এস্টার বলে, আর বিক্রিয়াটার প্রসেসটাকে এস্টারিফিকেশন বলে। CH3COOH, তাহলে কি হয়ে যাবে, তাহলে এই যে হাইড্রোজেনটা আছে এটার জায়গায় কে আসবে, C2H5 এখানে যোগ হবে, আর এই হাইড্রোজেনটা এই OH এর সাথে যুক্ত হয়ে জল উৎপন্ন করবে, তখন এটার নাম হয়ে যাবে কি, ইথাইল অ্যাসিটেট, বা এটাকেই আমরা বলে থাকি এস্টার। এবার এটার আগে কিছু দেওয়া ছিল, যেমন বলে দিয়েছিল যে CH3CH2OH, তাহলে এখানে বলেছিল যে গাঢ় H2SO4 দেওয়া হলো, আর 170 ডিগ্রি থেকে
180 ডিগ্রি টেম্পারেচার দেওয়া। তাহলে এ একটা যৌগ উৎপন্ন হবে। তাহলে এটা থেকে এখানে একবার বলে দিল যে দেওয়া হলো Br2 CCl4 একবার দিব, আর এ যেটা উৎপন্ন হবে এতে আরেকবার অ্যাড করব হাইড্রোজেন আর নিকেল অনুঘটক অ্যাড করব, তাহলে কি উৎপন্ন হবে? তাহলে এখানে বি কি উৎপন্ন হবে আর সি কি উৎপন্ন হবে? তাহলে প্রথমে বলো এ কি উৎপন্ন হবে। তাহলে গাঢ় H2SO4 আর 170 থেকে 80 দিয়ে দেওয়া মানে একটা কার্বনের থেকে কি হবে, একটা কার্বন থেকে, এই যে একটা কার্বন, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন যাবে, আর এই কার্বনের সাথে যুক্ত OH যাবে। তাহলে এরা দুজন মিলে উৎপন্ন করবে জল। আর পড়ে থাকলো এখান থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায় তাহলে এখানে কি পড়ে থাকলো CH2, আর এখান থেকে OH চলে গেলে পড়ে থাকলো এখানে কি CH2। তাহলে এটা CH2 এর মধ্যে কি বন্ধন তৈরি হবে, ডবল বন্ড তৈরি হবে। তাহলে এখানে আমরা যে উৎপন্ন হবে যৌগটা, তাহলে এই যৌগটা যেটা হবে সেটা কি উৎপন্ন হলো, CH2 ডবল বন্ড CH2। তাহলে এই CH2 ডবল বন্ড CH2টাকে আমরা বলে থাকি ইথিলিন। নেক্সট স্টেপে কি হবে, যদি আমি Br2CCl4 দিই, তাহলে দেখো CH2 ডবল বন্ড CH2, এটাকে ইথিলিন বলে। তাহলে এর যে একটা বন্ধন আছে, একটাকে বলা হয় পাই বন্ধন, আরেকটাকে বলা হয় থাকে সিগমা বন্ধন। সিগমা বন্ধনটা কি হয়ে থাকে, খুব স্ট্রং হয়ে থাকে, শক্তিশালী বন্ধন, এটা সহজে ভাঙবে না। আর এটা হয়ে থাকে খুব উইক। এবার একটা সিগমা, একটা পাই বন্ধন ভেঙে কি উৎপন্ন করবে, একটা পাই বন্ধন ভেঙে উৎপন্ন করে দুটো সিগমা বন্ধন। তার মানে এইখানের এই পাই বন্ধনটা ভাঙবে পরের স্টেপে। তাহলে পরের স্টেপে পাই বন্ধনটা ভাঙলো, একটা বন্ধন ভেঙে গেল, তাহলে এখন পড়ে রইলো কি শুধুমাত্র সিগমা বন্ধন। তাহলে একটা পাই বন্ধন ভেঙে উৎপন্ন করে দুটো সিগমা বন্ধন। তাহলে সেই দুটো সিগমা বন্ধন কোথায় আসে জুড়লো, CH2 এর দুটো সিগমা বন্ধন তৈরি হলো। তাহলে এটা একটা সিগমা বন্ধন, এটা একটা সিগমা বন্ধন। তাহলে এখন CH2 দুটো হাত হয়ে গেল। এবার ওই দুটো হাতে কে যোগ হবে, এই যে Br2 দেওয়া আছে ব্রোমিন, তাহলে এখানে একটা বন্ধনে বিয়ে দুটো ব্রোমিন আছে, Br2 মানে কি, তাহলে দুটো ব্রোমিন এসে দুটো হাতে যোগ হয়ে গেল। তার মানে এখন এখানে যেটা উৎপন্ন হবে CH2, CH2 এর মধ্যে থাকবে একটা শক্তিশালী সিগমা বন্ধন, আর আর দুটো সিগমা বন্ধনে আসলো Br আর Br। একই রকম ভাবে যদি আমি এইটাতে যদি হাইড্রোজেন সংযোজন ঘটায় বা হাইড্রোজিনেশন ঘটে, এটাকে বলে ব্রোমিনেশন ঘটানো, এটাকে হাইড্রোজেনেশন। যদি হাইড্রোজিনেশন ঘটায় তাহলে কি হবে, একই রকম ভাবে CH2 তে একটা মাত্র সিগমা বন্ধন থাকবে, আর পাই বন্ধনটা ভেঙে এখানে সে দুটো সিগমা বন্ধন থাকলো, সেই দুটো সিগমা বন্ধনে কি আসবে, এই যে দুটো হাইড্রোজেন যোগ হবে, তাহলে একটাতে হাইড্রোজেন, একটাতে হাইড্রোজেন আসবে। তাহলে এখানে মোট ছিল দুটো হাইড্রোজেন, এখন একটা হাইড্রোজেন বাড়লো, তাহলে এখন এটার নাম কি হয়ে গেল CH3। এদের মাঝে সিঙ্গেল বন্ড আরো এরও বেড়েছে, তাহলে এটা হয়ে গেল CH3। তাহলে এটার নাম কি হয়ে গেল, তাহলে এটার নাম হয়ে গেল মিথ ইথ। আর সিঙ্গেল বন্ড থাকলে অ্যালকেন বলা হয়, তাহলে মিথ ইথ মানে এটার নাম হয়ে গেল ইথেন। আর এটার নাম হয়ে গেল 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন ভাবতে পারো, তাহলে এখানে বলতে পারি 1 নম্বর 2 নম্বর, তাহলে 1 2। এটা কার সংকেত, এটা হচ্ছে ইথেনের সংকেত। মিথ ইথ সিঙ্গেল বন্ড মানে ইথেন। তাহলে এটাকে বলতে পারি 1 2। কটা ব্রোমিন আছে, দুটো, তাহলে 1 2, দুটো ব্রোমিন আছে মানে ডাইব্রোমো। আর সিঙ্গেল বন্ড আর অ্যালকেন আছে মানে এটার নাম হয়ে গেল, আর দুটো কার্বন আছে মানে ইথেন, তাহলে 1 2 ডাইব্রোমো ইথেন। নেক্সট বলেছিল কিভাবে পরিবর্তিত করবে, অ্যাসিটিলিন দেওয়া আছে HC ট্রিপল বন্ড CH, এখান থেকে কিভাবে তৈরি করবে Br2CH কিভাবে তৈরি করবে। তাহলে দেখো এখানে কিভাবে তৈরি করবে, তাহলে এখানে তিনটে বন্ধন আছে, তিনটে বন্ধন আছে মানে একটি আছে সিগমা বন্ধন, একটি সিগমা আছে, আর ধরো দুটো পাই বন্ধন আছে। তাহলে দুটো পাই বন্ধন ভাঙবে, দুটো পাই বন্ধন ভাঙা মানে চারটা সিঙ্গেল সিগমা, দুটো পাই বন্ধন আছে, দুটো পাই বন্ধন, আর উইক কে হয় পাই বন্ধন, তাহলে দুটো একটা পাই বন্ধন ভাঙলে দুটো সিগমা বন্ধন আছে, তাহলে দুটো পাই বন্ধন মানে চারটা সিগমা বন্ধন আছে। তাহলে এখন আলটিমেটলি স্টেপে স্টেপে ভাঙবে, প্রথমে একটা পাই বন্ধন ভাঙবে, তারপরে আর একটা পাই বন্ধন ভাঙবে। তাহলে প্রথমে কি ভাঙলো, একটা পাই বন্ধন ভাঙলো, মানে এখন দুটো বন্ধন পড়ে আছে। তাহলে একটা পাই বন্ধন ভেঙে কি হয়েছে, দুটো সিগমা বন্ধন হয়েছে। তাহলে তাতে একটা করে ব্রোমিন যোগ হলো ফার্স্টে,
ব্রোমিন যোগ হলো। তারপরে কি হবে, তারপরে স্টেপে আবার একটা বন্ধন ভাঙবে। তাহলে এখানে আরেকবার আরেক স্টেপে কি হলো, আরেকটা বন্ধন ভাঙলো। এখন পড়ে থাকলো শুধুমাত্র কি ওই সিঙ্গেল সিগমা বন্ধন, আরেকটা পাই বন্ধন ভেঙে। নিচে অলরেডি বিআর ছিল, উপরে আরো একটা বিআর যোগ হয়ে গেল, আরেকটা পাই বন্ধন ভেঙে দুটো সিগমা বন্ধন। তাহলে মোট কটা সিগমা বন্ধন আসলো দেখো, এটা একটা সিগমা বন্ধন, এটা একটা সিগমা বন্ধন, এটা একটা সিগমা বন্ধন, এটা একটা সিগমা বন্ধন। কারণ দুটো পাই বন্ধন ছিল, দুটো পাই বন্ধন ভেঙে চারটা সিগমা বন্ধন তৈরি হয়েছে। তাহলে এটা কি দিতে চলে এসছে, তাহলে এখানে দুবার দেখো কটা ব্রোমিন আছে, 1 2 3 4টা আছে। তাহলে আমি বলতে পারি 2Br2 আর CCl4। তাহলে এখানে কি দেওয়া হয়েছে, 2Br2 CCl4 দেওয়া হয়েছে। তার জন্য বিক্রিয়াটা দুটো ধাপে করবে। তাহলে এটা এক নাম নিতে পারো, দুই নাম নিতে পারো। তাহলে এখানে দেখতে পাচ্ছ একে কটা ব্রোমিন আছে, দুটো, তাই জন্য এটার নাম হবে কি 1 1। আবার দেখো 2 নম্বরে আছে কি কটা ব্রোমিন, দুটো আছে, তাই 2 2। কটা ব্রোমিন, তাহলে একটা থাকলে মনো, দুটো থাকলে ডাই, তিনটে থাকলে ট্রাই, আর চারটা থাকলে টেট্রা। তাহলে এখানে চারটা ব্রোমিন আছে, তাই 1 1 2 2। কারণ দুয়ে দুটো, একে দুটো, তাহলে 1 1 2 2 টেট্রা ব্রোমো। কি বলা হবে, দুটো কার্বন, মিথ ইথ আর সিঙ্গেল বন্ড মানে অ্যালকেন, তাহলে টেট্রা ব্রোমো ইথেন। তাহলে এই যে যৌগটার নাম হয়ে গেল 1 1 2 2 টেট্রা ব্রোমো ইথেন। তাহলে এই গেল আমাদের প্রথম সেটের সম্পূর্ণ সমাধান। এই পিডিএফটি যদি তোমাদের কারো লেগে থাকে তাহলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এরকম ভাবে প্রতিটি সেটের কালারফুল পিডিএফ তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে নিতে পারো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে নেক্সট সেট নিয়ে পরের ভিডিওতে।